আজকের দিবসটি একটি আন্তর্জাতিক দিবস। আন্তর্জাতিক পরিবেশ দিবসের অংশ হিসেবে জামাত ইসলামী ঢাকা মহানগরী যুব ক্রীড়া বিভাগ আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। এই আন্তর্জাতিক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো পরিবেশ সংরক্ষণ করা এবং মানুষ যাতে পরিবেশ বান্ধব জীবন যাপনে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারে সবাইকে সচেতন করা। জামাত ইসলামী এই কাজটি শুধু একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখে না। জামাত ইসলামী বলতে পারেন 12 মাস ব্যাপী, বছর ব্যাপী পরিবেশের দূষণ কমানো, পরিবেশ সংরক্ষণ করা, একটি গ্রিন পরিবেশের জন্য, সবুজ পরিবেশের জন্য জামাত ইসলামী সারা বছর ব্যাপী কাজ করে। আপনারা গত ঈদে দেখেছেন আমরা বর্জ্য ব্যবস্থাপনায় সরকার যেখানে শুধু মুখের বুলি আড়িয়েছে, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, কিন্তু বাস্তব ময়দানে গিয়ে আমরা অনেক কিছু দেখি নাই। আমরা এই ব্যাপারে প্রেস কনফারেন্স করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী বের হয়েছিলেন এবং তিনি প্রশাসনিক কিছু ব্যবস্থাও নিয়েছিলেন। এটা যথেষ্ট নয়। যথেষ্ট হতো যাদেরকে উপরে বসিয়েছেন রাজনৈতিক নেতা, যাদের এই সিটি সম্পর্কে কোনো জ্ঞানই নাই, অভিজ্ঞতা নাই, তাদেরকে সরিয়ে তিনি যদি সাহস করে ঘোষণা দিতেন যে সিটি নির্বাচন অতি শীঘ্রই হবে এবং নির্বাচিত মেয়র এবং জনপ্রতিনিধিরা আগামীর এই সিটিকে পরিবেশ বান্ধব করার জন্য, এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা উদ্যোগ নেবেন, সেই সাহসী ঘোষণাটা জাতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিল। তিনি সেটা করতে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ঢাকা পরিবেশের দিক থেকে, বায়ু দূষণের দিক থেকে সবচেয়ে নিম্নমানে অবস্থান করছে। আপনারা জানেন পৃথিবীর কয়েকটা শহরের মধ্যে, 2-3টা শহরের মধ্যে একটা শহর হলো যা বায়ু দূষণের দিক থেকে নিম্নমানে অবস্থান করছে। এই শহরে এই অবস্থার মূল কারণটা কি? একদিকে দেখেন গাড়িগুলোর কালো ধোঁয়া, তারপরে আমাদের যে কারখানাগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোর যে আওয়াজ, সেগুলোর যে আপনার সেগুলো থেকে যে ধোঁয়া বা সেগুলো থেকে যে আওয়াজ বের হয়, সেটাও একটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং আমাদের এই শহরে কত ধরনের যে পরিবেশ নষ্ট করার কারণ আছে। আপনি দেখেন যে আমাদের যে জলাশয়গুলো আছে, আমাদের যে খালগুলো আছে, আমাদের যে ড্রেনেজ আছে, সবগুলো কিন্তু এখন ভরাট হয়ে গিয়েছে। এখানে বর্জ্যগুলো ফেলা হয়, প্লাস্টিক এবং সমস্ত আবর্জনাগুলো দিয়ে আমাদের জলাশয়গুলোকে ভরে দেওয়া হয়েছে। ফলে এখানে পানি দূষণ বিরাজ করছে, বায়ু দূষণ বিরাজ করছে, এখানে শব্দ দূষণ বিরাজ করছে, গাড়ির যে আওয়াজ এবং কলকারখানার এবং বিল্ডিং নির্মাণের যে আওয়াজ এবং আরো কত ধরনের আওয়াজ আছে। সেই শব্দের কারণে আমাদের এখানে বৃদ্ধ মানুষ যারা আছে তারা কষ্ট পায়, হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়। একটা শহরে বসবাস করার জন্য যে ধরনের সুন্দর পরিবেশ দরকার, আজকে ঢাকা শহরে সেটি নেই এবং যোগ যোগ ধরে নেই। যত সময় যাচ্ছে পরিবেশ যেন আরো নষ্ট হচ্ছে। মানুষ যেন পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে এখানে প্রতিযোগিতায় নেমেছে। এটার মূল কারণ হলো এখানে যে নেতৃত্ব আছে, এই নেতৃত্ব একটি সুন্দর স্মার্ট পরিকল্পনা নিয়ে, দূরদর্শী পরিকল্পনা নিয়ে যে নগর পরিকল্পনা দরকার সেটা আমরা তাদের মধ্যে দেখি না। যারা এই নগরের দায়িত্ব পায় তারা কিভাবে লুটপাট করবে, তারা কিভাবে আখের গোছাবে, এই কাজেই তারা ব্যস্ত থাকে। আমরা দেখলাম কয়েকদিন আগে একজন নগর প্রশাসক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন যতদূর আমি জানি। তিনি বললেন আমি 1600 কোটি টাকা এই নগরের জন্য রেখে গিয়েছি। তারপরে যিনি আসলেন, এখন যিনি আছেন, তিনি এইসব বললেন তার হাতে আছে মাত্র 25 কোটি টাকা। কি এমন মানে জাদু তার মধ্যে যে মাত্র কয়েকদিনের ভিতরে 1600 কোটি টাকা মাত্র 25 কোটি টাকা পরিণত হবে? এই ধরনের লোকদেরকে দিয়ে, এটা এক ধরনের মানে আবর্জনার সমর্থক, এরা দুর্নীতিবাজের, দুর্নীতির এরা গডফাদার। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনি আগামী দিনে নগর প্রশাসন ঠিক করবেন, নগরায়ন করবেন, এগুলো আপনি
একটা কল্পনা ছাড়া আর কিছুই না। এখানে যদি চেঞ্জ আনতে হয় তাহলে যারা একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রসুলের যে সুন্নাহ এটাকে ফলো করেন। আমাদের এক ভাই ছাত্র নেতা সাবেক জাহিদ বলেছে যে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যদি কালকে মনে করো তোমার মনে হয় যে কালকে কিয়ামত হয়ে যাবে, তাহলে আজকে তুমি একটা গাছ লাগাও। কালকে কিয়ামত হয়ে যাবে তারপরও একদিনের জন্য তুমি গাছ লাগাও। এবং এটাকে আল্লাহর নবী এই কাজকে সদকে জারিয়া হিসেবে বলেছেন। আপনারা দেখবেন যে আমাদের মৃত লোকদের কবরের উপরেও গাছ লাগাই দেওয়া হয়। এই গাছ বা পরিবেশ ইসলাম কতটা সংরক্ষণ করে, প্রাকৃতিক পরিবেশের উপর ইসলাম কতটা বিশ্বাস রাখে, এটাই হলো তার একটা বড় প্রমাণ। সুতরাং ইসলামপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, দিনপন্থী মানুষ যারা, তাদের এই কাজগুলো তারা নৈতিকতার পার্ট হিসাবে, তাদের বিশ্বাসের পার্ট হিসাবে, তাদের ইমানের একটা অংশ হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে। তুহুর শত্রুর ইমান, ইমানের একটা অংশ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামপন্থী যারা, দিনপন্থী যারা, মানবিকপন্থী মানুষ যারা, তাদেরকে পরিবেশ সংরক্ষণ এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটা কাউকে শেখাতে হবে না, এটা সহজাত, এটা জন্মগত, এবং এটা এইভাবেই বেড়ে ওঠা। আমাদের সার্বিক জীবনটাই হলো যে আমাদের পরিবেশকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আজকে ঢাকা শহর এটা গড়ে ওঠে নাই, সুন্দর পরিবেশে বেড়ে ওঠে নাই, এটা কাঙ্ক্ষিত উন্নতি লাভ করে নাই। তার জন্য আমরা কি বসে থাকবো? আজকে দেখেন জামাত ইসলামী আমার একটা দল, কতটা শক্তিশালী মজবুত দল। তার একটা ব্রাঞ্চ হলো যুব বিভাগ। এই যুব বিভাগে এখানে আমরা 4 জন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছে। একজন ইন্টারন্যাশনাল ফোরামের, ইফসু মানে হলো ছাত্র শিবিরের মতো এরকম ওয়ার্ল্ডে আরো অনেক প্রভাবশালী ছাত্র সংগঠন আছে, তার সমষ্টির নাম হলো ইফসু, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশন বা মুভমেন্ট। এই যে সংগঠন, তার সেক্রেটারি জেনারেল এখন আমাদের যুব বিভাগের ঢাকা মহানগরীর সেক্রেটারি। জামাত ইসলামী যুবকদেরকে কত গুরুত্ব দেয়। জামাত ইসলামী আগামী বাংলাদেশের নেতৃত্ব, জামাত ইসলামী চায় যে যুবকরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জন্য আমাদের যুব বিভাগে আমরা এক জাগ তরুণের, এক জাগ মেধাবী মানুষের, এক জাগ ক্রিম পার্সোনালিটিকে আমরা গ্যাদার করেছি, এবং তারা আজকে তার একটা অংশ আজকে এখানে উপস্থিত রয়েছেন। এই যুব বিভাগের নেতৃত্বে আমরা আশা করি এই ঢাকা সিটির পরিবেশ সংরক্ষণে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং এই ঢাকাকে আমরা এই ঢাকা থাকতে দিব না, আমরা এই ঢাকাকে বদলাই দেবো ইনশাআল্লাহ, ঠিক না? এটলিস্ট ঢাকা উত্তরকে আমরা বদলাই দিতে চাই, সেজন্য আমরা কাজ শুরু করেছি। আমরা নগরবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন এটলিস্ট আপনার রুফটপে আপনার ছাদ একটা বাগান বাড়ি বানাতে পারেন। আপনার ছাদে আপনি গাছের চারা লাগান। প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আসুন আমরা একটা গাছ লাগাই। এই বছর আমরা সিদ্ধান্ত নেই এই 5 জুন উপলক্ষে যে আমরা প্রত্যেক নাগরিক এই বছরের ভিতরে একটা গাছের চারা লাগাবো, এটা সংরক্ষণ করব। এবং আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কিছু সবুজ বিল্ডিং বানাতে পারি। কি সেটা হলো যেখানে আপনার সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকবে, তারপরে সেখানে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা থাকবে, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এরকম গ্রিন বিল্ডিং আমরা বানাতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা একদিন কার ফ্রি ডে ঘোষণা করতে পারি। এই দিন আমরা কেউ কার ব্যবহার করব না, আমরা সবাই বাইসাইকেল যুগে অথবা হেঁটে আমাদের গন্তব্যে যাব। বিশেষ করে নিকট গন্তব্যে যাওয়ার জন্য এই শহরে যদি বাইসাইকেল চালাবার রোড করা হয়, পায়ে হেঁটে চলার রাস্তা যদি বানাই দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা জামাত ইসলামী যদি দায়িত্ব পাই আমরা এগুলো করে দিব। আমরা বাইসাইকেলের জন্য এটা জোন করে দিব, আমরা পায়ে হাঁটার রাস্তাগুলো আলাদা করে দিব, যাতে করে মানুষ অনেক 1-2 কিলোমিটার দূরত্বে আগে ট্রেনে গিয়ে মানুষ উঠেছে। আমাদের ছোটকালে আমরা দেখেছি 2-3 কিলোমিটার দূরে গিয়ে আমরা ট্রেনে গিয়েছি, পায়ে হেঁটে গিয়েছি। এতে এক্সারসাইজও হয়ে যায়, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর শহরের উপরে গাড়ির চাপ কমে। আজকে এই শহরে কতটুকু আয়তন, মানুষ কতজন, আর এক একজনের 3টা করে গাড়ি, 4টা করে গাড়ি,
আর গাড়ি চালানোর জন্য যে নিয়ম কানুন, বাস স্টপটা কোথায় হবে, বাস কি বাস স্টপে থামে না তার মন যেখানে চায় সেখানে থামে? আজকে কোনো আইন কানুন নিয়মের কোনো বালাই নাই, জোর যার মূল্য তার, যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমরা নগরবাসী এর সাফারার হচ্ছি, এর ক্ষতির শিকার হচ্ছি। আজকে আমাদের পানি দূষণ কেন? শিল্পের বর্জ্যগুলো আমরা পানিতে ফেলে দিচ্ছি, প্লাস্টিক পানিতে ফেলে দিচ্ছি, আবর্জনা পানিতে ফেলে দিচ্ছি। আজকে জলাশয়গুলো, খালগুলো উদ্ধার করতে হবে এবং ড্রেনেজগুলোকে উন্নত করতে হবে, যাতে করে আমাদের এই যে একটু বৃষ্টি হইলে যে পানি জমে যায়, পরিবেশ নষ্ট হয়। আবার পানি দূষণের কারণে এই পানি পান করে আমাদের ছেলে মেয়ে, আমাদের শিশুদের আজকে এই যে হামের প্রাদুর্ভাব, এর অন্যতম কারণ হলো পানি দূষণ। যে পানি আমাদের বাচ্চারা খায়, এই পানি খেলে পেটে পীড়া হবেই, এই পানি খেলে তার অসুখ হবেই। আজকে একটা দেশ আমাদের আছে, শিশুদের প্রতি কোনো দায়িত্ব পালন নাই। হাম হয়েছে, হামের টিকা নাই, হামের জন্য কোনো সচেতনতা, একটা বোধ। এই যে আমরা আজকে এখানে খোলা মাঠে একটা বিরাট বোধ করে, চার ধরনের বোধ করা হয়েছে। ফলজি কি চারটা, একটা হলো ফলজ, একটা হলো বনজ, একটা ঔষধি, এবং ছাদ এবং বারান্দায় কি ধরনের বাগান হতে হবে, এই ধরনের এই আমরা প্রজেকশন করতেছি। তো জামাতে ইসলামী যেটা পারে, আপনারা সরকারে গিয়ে এটা পারেন না কেন? বলা হয় রাজনীতি মানুষের জন্য, এটা কোথায়? শুধু কথামালার ফুলজড়িতে? এটা কি জনগণের দেখা দরকার না? আপনাদের এমপি অনেক আছে না, কোথায় তো দেখলাম না একটা হামের আপনারা প্রজেকশন করেছেন, কোন এক জায়গায় একটা আপনারা ক্যাম্প করে মানুষকে সতর্ক করেছেন, একটা জায়গায় তো দেখলাম না। খালি তো নতুন নতুন ইশতেহার দিয়েছেন, বয়ান দাল করাচ্ছেন, বাস্তব জীবনে তো আপনাদেরকে কোনো ভালো কাজের প্রতিকৃতি হিসেবে তো আমরা দেখি না, যেটা জামাত ইসলামী করে। আর জামাত ইসলামী করে হিংসা করেন, এই যে এটার বিরুদ্ধে হিংসা করবেন। যারে দেখতে নারী তার চলন বাঁকা, জামাতকে স্যালুট করেন, জামাতকে সহযোগিতা করেন। জামাত দায়িত্ব পেলে 5 বছরের ভিতরে বাংলাদেশ বদলে যাবে। পেশ করার জন্য আপনারা একবার দিয়ে বিরোধী দলে আসেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 5 বছর চালানোর পরে আপনারা এইরকম কাজ করে আবার ক্ষমতায় আসবেন। একবার দায়িত্ব দিয়ে দেন না, এবার তো দিছিল জনগণ, আপনারা নিয়ে নিলেন। বহুপক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে জামাতের নিশ্চিত বিজয়কে আপনারা কেড়ে নিয়েছেন। আর এখন গরম গরম কথা বলেন, আর যে ইসলামী ব্যাংকের গায়ে হাত তোলেন। ইসলামী ব্যাংক আপনাদের কারোর টাকায় হয় নাই, সরকারের টাকায় হয় নাই। ইসলামী ব্যাংক হয়েছে দেশের জনগণের টাকায়, আর আমাদের কিছু বিদেশি বন্ধু কোম্পানির টাকায়। এই ব্যাংককে যদি দমাতে চান, প্রেসিডেন্ট এরশাদ, স্বৈরাচারী এরশাদ সরকার ঢাকার বুকে গাজীপুরে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ্য করে নাই, যার ফলে সেটা সে ঝিনাইদহ কুষ্টিয়া পাঠাইছিল। তার মাত্র কয়েকদিনের ভিতরে খাতামা বিল খয়ের সরকারের হয়ে গেছে। সরকারের খাতামা বিল খয়ের হইতে বেশি দিন লাগে নাই। যা করেন করেন, ইসলামের গায়ে হাত তুলবেন না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন না, তাহলে গ্রাহকরা জীবন দিবে আপনাদের হাতে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক দেবে না। আপনারা রাজি আছেন জীবন দিতে? এই যুব বিভাগী আন্দোলনের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আপনারা আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি কি তা দেখার জন্য প্রস্তুতি নেন। আপনারা তো আন্দোলন দিয়ে সিনেমা দেখতেন, হরতাল দিয়ে ঘরে বসে সিনেমা দেখতেন। আপনারা হরতাল দিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব আওয়ামী লীগের বাড়িতে যাইয়া হরতাল পালন করতেন। হরতাল আওয়ামী লীগের বিরুদ্ধে, চা নাস্তা খাইতেন আওয়ামী লীগের বাড়িতে, আর জটিকা মিছিল করতেন, ওসিকে ম্যানেজ করে 10 মিনিটের মিছিল ম্যানেজ করতেন। ওই আন্দোলন আমরা করব না। আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি, শুধু ইসলামী ব্যাংকের গ্রাহকরাই আপনাদেরকে এটা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। সময় থাকতে এই বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসে। এটাও পরিবেশের একটা বিরাট লঙ্ঘন, রাজনৈতিক পরিবেশের লঙ্ঘন। রাজনৈতিক পরিবেশ ঠিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আপনার আশপাশে যারা আপনার সাথে যারা তেল মারতেছে, এই তেল মাজরা বাংলাদেশের রাজনীতি জানে না। বাংলাদেশের মানুষ সিমেন্টের মতো মিহি, ঠান্ডা, নরম, পোলায়, কিন্তু তারা যদি গর্জে উঠে তাইলে 5ই আগস্ট তারা গোটায় ফেলে।
এবং আরেকটা 5ই আগস্ট ঘটে যেতে পারে শুধু ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। সেজন্য আমি বলছিলাম পরিবেশের কথা, এই পরিবেশ বলতে কি রাজনৈতিক পরিবেশে এসে গেল আরে, এটা গুরুত্বপূর্ণ। আজকে রাজনীতি যদি ভালো না থাকে, বাজারে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেড়ে যাবে, তাহলে পরিবেশের লঙ্ঘন না? আজকে রাজনীতি যদি ভালো না থাকে, জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে রাজনীতি যদি ভালো না থাকে, তাহলে বাংলাদেশ আধিপত্যবাদীদের জন্য আবার নতুন করে তাদের খেলার জায়গায় পরিণত হবে। এই জন্য রাজনৈতিক পরিবেশও ভালো রাখতে হবে। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা বিশ্ব প্রেক্ষাপট না, এটা বাংলাদেশের প্রেক্ষাপট। সংগ্রামী ভাইরা আমার, সেজন্য আমি বলেছিলাম আসুন পরিবেশ সংরক্ষণে আমরা স্মার্ট ডাস্টবিন স্থাপন করতে পারি। এমন ডাস্টবিন, এটা ভরে গেলে অটোমেটিক্যালি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ কক্ষে সংকেত দিবে, সাথে সাথে সিটি কর্পোরেশন এসে নিয়ে যাবে। আমরা স্কুলের বাচ্চাদের আমরা তাদেরকে পরিবেশ ক্লাব করে দিতে পারে। প্রত্যেকটা স্কুলে তারা কি করবে, স্কুলের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, তারা গাছ লাগাবে। এভাবে আমরা নানামুখী সামাজিক উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমাদের এই শহর, রাজধানী ঢাকা মসজিদের শহর, মসজিদের শহর মানে পবিত্র শহর। এই শহরের মানুষ নামাজে যাবে, তারা ময়লার বাগাড়ে দুর্গন্ধে নাক টিপা দিয়ে, নাকে রুমাল বেঁধে কিংবা টিস্যু লাগিয়ে যাবে কেন? তারা যাবে অত্যন্ত সুন্দর পরিবেশে, হেলদি পরিবেশে, আবহাওয়ায় তারা যাবে। সেজন্য এই ঢাকাকে বদলাতে হবে, আর বদলানোর জন্য আমাদের নগরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। আমরা যদি আমাদের প্রকৃতির উপর ছেড়ে দেই, ঠিক আছে যা ঘটে ঘটুক, হ্যাঁ এইভাবে যদি ছেড়ে দেই তাহলে কোনোদিন পরিবর্তন হবে না। সামনে সিটি কর্পোরেশন আছে, নির্বাচন আছে। এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে লুটেরা গোষ্ঠী যোগ সাজস করে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়েছে, এরা যাতে সামনের নির্বাচনে এই ধরনের কোনো সুযোগ না পায়, তার জন্য আমরা যুব বিভাগকে রেডি করতেছি। ঠিক আছে কিনা? এক যুব বিভাগে আল্লাহ চাইতো বাঁশের লাঠি নিয়ে রেডি থাকবে। কোন মাস্তান তন্ত্র এই ঢাকা সিটিতে চলবে না। কোন ধরনের কারচুপি নির্বাচন কমিশনের লোকেরা করবেন তো কিয়ামত পর্যন্ত চাকরির হায়াত এখানে শেষ হয়ে যাবে। এখানে কোন ধরনের 2 নম্বরে নির্বাচন কমিশনের প্রধানকে আমি সেদিন এক অনুষ্ঠানে পেয়েছিলাম, আমেরিকান ন্যাশনাল ডেতে। তা হাত মিলাই বললো আপনার খবর কি? আমরা খবর খারাপ, আপনি তো বুটটা জুড়ে নিয়ে নিলেন। আর বললাম সামনে আমি সিটিতে আসতেছি, আপনার লোকজন যেন দ্বিতীয় দফায় কাজ না করে, তাইলে কিন্তু খবর হয়ে যাবে। তো এটা জানাই দিছি একেবারে সশরীরে, এবং এখন মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম, আগামী নির্বাচন নিয়ে কোনো কাজ যদি কোনো কারচুপি, কোনো ধরনের যোগ সাজসে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হবে। এবং এখানে কোনো ধরনের কোনো কারচুপি এবং কোনো ধরনের কোনো শয়তানি, কোনো ধরনের দখলবাজি, কোনো ধরনের টাকার খেলা এই ঢাকা সিটিতে চলবে না। ভোট হইতে হবে নিরপেক্ষ। এবং আমি সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে সবার আগে স্থানীয় নির্বাচন, মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে ঢাকা সিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। তো আপনারা আগে গ্রামে যাবেন কেন? গ্রামের ইউনিয়ন চেয়ারম্যানদের তো এখনো মেয়াদ আছে, উপজেলা চেয়ারম্যানদের অনেকেরই মেয়াদ আছে, আগে ওখানে যাবেন কেন? ঢাকার মানুষ আমরা পরিবেশের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এখানে নানা অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। আর যদি সেটা না করেন, আর আমরা যুব বিভাগ সহ ঢাকার জনগণ যদি রাস্তায় নামি, তখন আপনাদের কিন্তু কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে হবে। এজন্য সবার আগে ঢাকায় নির্বাচনের দাবি জানিয়ে, এই ঢাকা আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের সকলের, এই ঢাকার পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই মিলে ঢাকার পরিবেশ রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের আয়োজনের জন্য যুব বিভাগকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকাকে গড়ে তোলার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।